ছেলের বউ ভাতের পরের দিন সকালে নতুন বৌমার গলার চেনটা খুঁজে পাচ্ছে না। আমার মেয়ে বলল, চুরি হওয়াই তো স্বাভাবিক। দুদিন ধরে সবাইকে বাবার দেওয়া গয়না যা বড়াই করে বেড়াচ্ছে, আত্মীয় প্রতিবেশী লোক জানবে না? ঠিক হয়েছে, বোঝো এবার। আমিও তার কথায় তাল মিলিয়ে বৌমাকে বললাম, সত্যি তো, সোনা দানার কথা আত্মীয় স্বজনদের কাছে এত বলার কি আছে? বাবার আছে, দিয়েছে, তা নিয়ে এত বাড়াবাড়ির কি আছে সে তো বুঝি না। সে চেন অনেক খোঁজ করেও আর পাওয়া গেল না। নতুন বৌমার মন খারাপে আমি তার পাশে দাঁড়াইনি। এরপর আত্মীয় স্বজন চলে যাওয়ার পর একদিন নিজের থেকেই তরকারি রান্না করতে রান্নাঘরে গেল। কিছুক্ষণ পর মেয়ে এসে বলল, ভাগ্যিস আমি একটু চেখে দেখলাম মা, নইলে তো দুপুরে কেউ খেতেই পারতো না আজ। আমি বললাম, নুন কম হয়েছে। জানতাম, কতখানি বয়স হয়ে বিয়ে হয়েছে, সামান্য নুনের আন্দাজ নেই। কি হবে এখন? মেয়ে বলল, কি আর হবে, আমি একটু দিয়ে ফুটিয়ে নিলাম, নইলে তো সবার খাওয়া লাটে উঠে যেত। কি আর করবি বল, বিয়ে একবার হয়ে গেছে যখন, এই নিয়েই চলতে হবে। এখন না পারবো গিলতে, না পারবো ফেলতে। সেদিনের সামান্য নুনের তফাতে আমি মেয়েটাকে তফাত করেই দিয়েছি। নতুন নতুন হতেই পারে বলে কাছে টেনে নিইনি। এসব ছিল 8 বছর আগের কথা। 8 বছরে 8 ইঞ্চিও মেয়েটাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করিনি। এদিকে ছেলের বিয়ের পরপরই মেয়েরও বিয়ে ঠিক হয়ে গেছে। তারপরে আজ সকালে মুড়ি আর ছোলা সেদ্ধ সবে মুখে তুলেছি, এমন সময় আমার মেয়ে ফোন করলো। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরে বললাম, বল কি খাচ্ছি জিজ্ঞেস করতেই মুড়ি ছোলা সেদ্ধ উত্তর পেতেই তিরিক্ষি মেজাজে বলল, কেন মহারানীর শরীরে কি বাত ধরেছে নাকি? শুকনো ছোলা মুড়ি না দিয়ে একটু রুটি তরকারি করে দিতে পারতো না? আর তুমিও হয়েছ তেমন, বৌমাকে একটা কথা বলো না আজকাল। কেন গো, একটু শাসনে রাখতে পারো না? আফটার অল তুমি তো শাশুড়ি নাকি? আমি উত্তর না দিয়ে বললাম, আমারও তো 1.5 মাস ধরে এতখানি শরীর খারাপ। কই একবার দেখতে এলি না তো? কবে আসবি? তুই এলে বৌমাকে কদিন বাপের বাড়ি পাঠিয়ে দেব। বেচারি খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে। ওই কটা দিন তুই বরং আমার একটু দেখাশোনা করবি। যতই হোক পেটের মেয়ে আর পরের মেয়ের যত্ন আত্মীত্ব একটা পার্থক্য থাকবেই নাকি? শুনেই মেয়ে বলল, যত বয়স হচ্ছে তোমার ভীমরতি হচ্ছে মা। টুপুনের ফেব্রুয়ারির 2nd উইক থেকে অ্যানুয়ালি এক্সাম। ইংলিশ মিডিয়ামের সিলেবাস সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? যত ছোটই হোক না কেন, এখনকার কম্পিটিশনের যুগে একদিনও ফাঁকি দেওয়ার উপায় নেই। আর আমি নাকি তোমার কাছে গিয়ে 1 সপ্তাহ থাকবো। আর বৌদিদি বা তো বাপের বাড়ি যাওয়ার কি আছে বলো তো? এবার একটু দায়িত্ব নিতে শিখুক। আমি বললাম, এই বুড়ো বয়সে এসে দায়িত্ব জ্ঞানের পাঠ তোর থেকে শিখতে চায় না রে। সাবধানে থাকিস, রাখি এখন। চাটা বৌমা দিয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে না হলে। ফোনটা কেটে দিয়ে চায়ে চুমুক দিলাম। চিনি ছাড়া হালকা লিকার, সামান্য আদা দিয়ে করেছে, ঠিক যেমন ডাক্তার বলে দিয়েছে। রুটিন 1 ফোঁটা এদিক ওদিক নেই। চা খেতে খেতে ভাবছিলাম, মেয়েটার মনে কি এতটুকু রাগ বিদ্বেষ জমানো নেই? অপারেশন হয়ে গেল, এই 1.5 মাস বিছানায় শয্যাশায়ী,
শাশুড়ির খাওয়া পড়া, স্নান, ওষুধ, কাপড় কেচে দেওয়া কি না করছে মেয়েটা। অথচ এতদিন নিজের মেয়ের কথায় নেচে উঠে কত খোয়ার না করেছি ওকে। দাদার বিয়ের পর থেকেই মন কেমন যেন বৌদির ওপর চোখ জ্বালা হয়ে গেল। আসলে ও ছিল বাড়ির একমাত্র মেয়ে। বৌমা আসার পর থেকে ভাবতে শুরু করলো এ বাড়িতে ওর জায়গাটা বোধহয় বৌমার হয়ে যাবে। ওর ঘর, ওর জিনিসপত্র, মার আর দাদার ওপর সত্যি ওর অধিকার বৌদির দখলে চলে যাবে। একটা মেয়ে হয়ে সদ্য আসা আর একটা মেয়ে শত্রু হয়ে উঠতে বেশি সময় নেয়নি। হিংসায় জ্বলতে জ্বলতে কখন যে আমার মাথাটাও খারাপ হয়ে গিয়েছিল টের পাইনি। বৌমাকে রান্না করতে দিতাম, অথচ কখনো প্রশংসা করিনি। ঘরে সব কাজ করাতাম, অথচ কখনো শরীরের খবর নেওয়ার দরকার মনে করিনি। ওর কি খেতে ভালো লাগে কখনো বুঝতে চাইনি। মন খারাপ করছে কিনা কখনো জানতেও চাইনি। বরং কখনো কখনো শুকনো মুখ দেখে বা ছলছল চোখ দেখে কেমন একটা অদ্ভুত তৃপ্তি হতো। অথচ ভগবান এমন দিন আমাকে দেখালো যে ওর থেকেই দিন রাত সেবা নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। 1.5 মাস আগে যখন উঠোনে পা পিছলে পড়ে গিয়ে পায়ের হাড় ভাঙল আর প্লেট বসলো, তখন যাবতীয় দৌড়ঝাঁপ এই ছেলে বৌমাই করেছে। তারপর এত দিন ধরে বিছানায় পড়ে থাকা মানুষের দিনরাত ফাই ফরমাস খাটা মুখের কথা নয়। অথচ পুরনো কথা তুলে একটা দিনও আমাকে মনে কষ্ট দেয়নি সে। মা, একটু কষ্ট করে উঠে বসুন, চুলটা একটু তেল দিয়ে দিই, তারপর মাথা ধুয়ে দেব, ঠিক আছে? ভাবনায় ছেদ পড়ল। ওর হাতটা ধরে বললাম, মনের গভীর থেকে এমন করে মা ডাকিস কেমন করে রে? মা শব্দের ওজন তো বড্ড ভারী। আমি তো মা হওয়ার মতো কোনো ব্যবহারই তোর সাথে করিনি। তুই কেমন করে মেয়েরও বেশি হয়ে এত করিস আমার জন্য? কেন করিস? বৌমা হেসে বলল, করার ইচ্ছে থেকে করছি মা। কর্তব্য করব এই মেন্টালিটি নিয়ে বিয়ে করে এসেছি বলে করছি। জানো তো, আমরা মেয়েরা যখন নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসি, খারাপ মন নিয়ে আসি না। কেউ কি নিজের সম্পর্কে খারাপ কথা শুনতে ভালোবাসে বলো? আমরাও সেই জন্য আপ্রাণ চেষ্টা করি সবাইকে মানিয়ে নিতে, সবকিছুকে মেনে চলতে। বিনিময়ে শুধু একটু প্রশংসা, একটু ভালো ব্যবহার পাওয়ার আশায়। আমরা সংসার গড়তে আসি, ভাঙার জন্য তো নয়। তাই যত যাই হোক, আমরা খুব সহজে মুখ ফিরিয়ে নিই না। যদি কখনো নিয়ে থাকি, সেদিন জানবে সহ্যের সব সীমা অতিক্রম হয়ে গেছে। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, সত্যি রে, বয়স হলেই মানুষ বড় হয় না, মানুষ অভিজ্ঞতায় বড় হয়। আমি দেখে আর শুনে নিজের মনটাকে পচিয়ে ফেলেছি। অবশেষে ঠিকই বাস্তবটা শিখতে পারলাম। তাই বোধহয় আমাকে বিছানায় ফেলে চরম শিক্ষাটা ভগবান দিলেন। মানুষ বিপদে না পড়লে তো বাস্তব বোঝে না। বৌমা মাথা ধুয়ে দিল, চুল মুছিয়ে যত্ন করে আঁচড়াতে আঁচড়াতে বলল, এক জায়গায় একাধিক বাসন থাকলে ঠোকাঠুকির আওয়াজ হবেই মা। তোমার মেয়ে যদি আজ সব সময় তোমার কাছে থাকতো, তার সাথেও মনোমালিন্য হতো। তেমনি আমার সঙ্গে মতবিরোধ, রাগ,
অভিমান, কথা কাটাকাটি তো হবেই, কিন্তু এই সব অসময়গুলোতে সব ভুলে গিয়েও আবার আমি তোমাকে রাত জেগে সেবা করব। আমি মনে করে ঠিক ওষুধ দেব। নিয়মিত খোঁজ খবর নিলেও বাইরে থেকে আর কারো 24 ঘন্টা তোমাকে দেখে রাখা সম্ভব নয়। তাই মাথা গরম হলে আমার কাছেই তা প্রকাশ করে মাথা ঠান্ডা করো। তাই শুধু শুধু কান গরম করে সম্পর্কটাকে তিক্ত করে ফেলো না। সত্যি, একটু বিচার বিবেচনা আর ভেবেচিন্তে কথা বলার অভ্যেস থাকলে কত সম্পর্কের নামগুলো আজ বদলে যেতে পারত। বদল হতে পারত সংসারের সমীকরণ। জীব সংযত করতে পারলে প্রত্যেক শাশুড়ি আর বৌমার প্রতিদ্বন্দ্বী না হয়ে সহযোগী হতে পারত। শাশুড়ি বৌমার একে অপরের প্রতি নির্ভরশীলতা অপরিবর্তনশীল। যুগে যুগে একে অপরের মুখাপেক্ষী সহায় হয়েই থাকতে হবে। তাহলে একটু ধৈর্য, ভালোবাসা, ইতিবাচক মনোভাব আর আপন করে নেওয়ার অভ্যেসটা যদি বাড়িয়ে নিয়ে ভালো একটা বাসা তৈরি করা যায়, ক্ষতি কি? চেষ্টা করা যায় না? কলমে পার্বতী মোদক, কণ্ঠে সোনালী।